So welcome dear student to the class of class 12 chemistry. আজকের ক্লাসে আমরা again কিছু মডেল কোশ্চেন অ্যানসার ডিসকাস করতে চলেছি রিগার্ডিং ইওর আপকামিং বোর্ড এক্সাম। রিগার্ডিং তুমি বলতে পারো যে আমরা কিছু এবিটি এর মডেল কোশ্চেন অ্যানসার ডিসকাস করছি সিলেক্টিভলি এবং সেই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট ফর ইওর আপকামিং এক্সাম। সো কোশ্চেনগুলো খুব ভালো করে ফলো আপ করো, প্রসেসটা দেখো কি করে আমরা অ্যানসারগুলো সলভ করছি এবং কোনো কোয়েরি বা ডাউট থাকলে অবশ্যই আফটার দ্য ক্লাস আমাকে রিচ করে সেগুলো ক্লিয়ার আউট করে নিও। সো লেটস স্টার্ট। আমরা ফার্স্টেই এমসিকিউস পার্টটা দিয়ে স্টার্ট করছি। সো প্রথমেই আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1। আচ্ছা প্রথমে লিখে রাখো সায়েন্স 8 বলে, সায়েন্স 8 মানে পেজ নাম্বার 8। কোশ্চেন নাম্বার 1 বলছে 1 এর একটা দ্যাট ইজ এজ লেন্থ অফ এফসিসি ইউনিট লেন্থ। এজ লেন্থ of FCC unit cell is 3√2 বলে দিয়েছে। Distance between the center of two adjacent atom, distance between the center of two adjacent atom, এটা বার করতে বলেছে। কত হবে বলো? Distance between the center of two adjacent atom কত হবে? Suppose if it is A, then that should be কি A by √2, তাই তো? তাহলে দুটো সেন্টারের মধ্যে দুটো অ্যাডজাসেন্ট সেন্টারের মধ্যে যে ডিসটেন্সটা হয় দ্যাট ইজ A by √2 হয়। তাহলে A এর ভ্যালু তোমার কোশ্চেনে কত বলে দিয়েছে? 3√2 ডিভাইডেড বাই √2, তাহলে কত হয়ে যাচ্ছে? 3। তার মানে মাথায় রাখবে দুটো সেন্টার, এই যে দুটো সেন্টার হয় এই দুটো সেন্টারের মধ্যে যে ডিসটেন্স আমরা দেখতে পাই দ্যাট ডিসটেন্স উড বি a বাই √2। এই ডিসটেন্সটা মাথায় রাখবে। দুটো সেন্টারের মধ্যে ডিসটেন্স a বাই √2 এবং তাদের মধ্যে লেন্থটা তোমাকে বলে দেবে এজ লেন্থ দ্যাট ইজ কোশ্চেনে গিভেন 3√2। তাহলে সেই রেসপেক্টে তোমার ডিসটেন্স বিটুইন টু অ্যাডজাসেন্ট অ্যাটম হবে a বাই √2। a এর জায়গায় 3√2 বসিয়ে দিলে অ্যানসার হচ্ছে 3 ইউনিট। আচ্ছা নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার, তুমি যদি পড়ে দেখো বলছে which of the following get oxidized when it comes to in contact। কোশ্চেন নাম্বার 4 বলছে which of the following gets oxidized when it comes in contact of air। একটা বলেছে হোয়াইট ফসফরাস, একটা বলেছে মিথেন, একটা বলেছে ওয়াটার, একটা বলেছে NaCl। NaCl তো ইলেক্ট্রোলাইট, এ তো অক্সিডাইজড হবে না, ওয়াটারও হবে না। মিথেন বলেছে আর হোয়াইট ফসফরাস বলেছে, তো কোনটা হবে? হোয়াইট ফসফরাস। অ্যানসার এ হচ্ছে হোয়াইট ফসফরাস, আর এটা হচ্ছে অপশন ডি হবে, এটা হচ্ছে হোয়াইট ফসফরাস। রিমেম্বার দিস। আচ্ছা নেক্সট কোশ্চেন হচ্ছে 3 নাম্বারটা মিস করে গেছি, দেখো 3 নাম্বারটা হচ্ছে বাই হুইচ অফ দ্য ফলোইং প্রসেস এ লাইওফোবিক সল ইজ কনজারভেটেড। লাইওফোবিক সল মানে কি? লাইওফোবিক, এটা মাথায় রাখবে। লাইওফোবিক মানে হচ্ছে লাইও কথাটা আসছে লিপিড থেকে, লাইও কামস ফ্রম লিপিড, এন্ড ফোবিক মানে হচ্ছে রিফ্লেক্টিং বা রিপেলিং বলতে পারো, রিফ্লেক্টিং থেকে বলতে পারো রিপেলিং। তার মানে এটা লিপিডকে রিপেল করবে। আর আরেকটা টার্ম আছে লায়োফিলিক, লায়ো মানে এখানে আবার লিপিড, আর ফিলিক মানে হচ্ছে অ্যাট্রাক্টিভ। সো ওয়ান টার্ম ইজ লিপিড রিপেলিং, ওয়ান টার্ম ইজ লিপিড অ্যাট্রাক্টিভ। তো লায়োফোবিক কোন একটা সাবস্টেন্সকে তুমি কখন কনজার্ভ করতে পারো? যদি তার অপোজিট সাবস্টেন্স তার সামনে নিয়ে আসো। তার মানে কোন একটা সাবস্টেন্সকে আরেকটা অপোজিট সাবস্টেন্সের রেসপেক্টে আনলে সেটা কনজার্ভড হয়। তার মানে তোমার কাছে রিপেলিং সাবস্টেন্স আছে, ওর সামনে যদি অ্যাট্রাক্টিং সাবস্টেন্স নিয়ে আসো তাহলে ওরা কি হবে? এক অপরের রেসপেক্টে কনজার্ভ হবে। সেটা লায়োফোবিকের রেসপেক্টেও কনজার্ভ, লায়োফিলিকের রেসপেক্টেও কনজার্ভ। কোশ্চেনে দেখো কি বলেছে বাই হুইচ অফ দ্য ফলোইং প্রসেস এ লায়োফোবিক সল ইজ কনজারভেটেড। নাম্বার 1 adding a salt that have opposite ion,
Number 2, by adding an electrolyte. Number 3, by adding a lyophilic salt. Number 4, by boiling the salt. তাহলে কোনটা? লায়োফোবিক সলকে তুমি কনজার্ভ করতে চাও, তাহলে কি অ্যাড করবে? লায়োফিলিক। তার মানে কি বললাম, কনজার্ভ কখন হবে? যখন অপোজিট সাবস্টেন্সটা অ্যাড করবে। বাকিগুলোতে তুমি বুঝতে পারছো না, কারণ তো অপোজিট চার্জ তো বলে দেয়নি, এর মধ্যেও চার্জ বলে দেয়নি, এর মধ্যেও চার্জ বলে দেয়নি। তার মানে তোমাকে অপোজিট সাবস্টেন্সটা অ্যাড করতে হবে। তাহলে লায়োফোবিক সাবস্টেন্সের সাথে কি অ্যাড করবে? লায়োফিলিক। বুঝা গেল? তার মানে এটা হচ্ছে অপশন সি, বাই অ্যাডিং লায়োফিলিক সল্ট। বাই অ্যাডিং লায়োফিলিক সল্ট। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার কোয়েশ্চেন নাম্বার 2 দেখো। কোয়েশ্চেন নাম্বার 2টা তুমি করতে পারোনি দেখতে পাচ্ছি। এত ইজি কোয়েশ্চেন কেন ছেড়ে দিয়েছো? কোয়েশ্চেন নাম্বার 2 তে বলে যে at what concentration of the solution, কনসেন্ট্রেশনটা তোমাকে বার করতে হবে, of an electrolyte will show maximum molar conductance। একে দুইটা কি বলেছে দেখো, ম্যাক্সিমাম মোলার কন্ডাক্টেন্স। ম্যাক্সিমাম মোলার কন্ডাক্টেন্স, ম্যাক্সিমাম মোলার কন্ডাক্টেন্স মানে কি? আমরা জানি ল্যামডা এম দ্যাট ইজ 1000 কাপ্পা বাই সি, যেখানে কাপ্পাটা হচ্ছে স্পেসিফিক কন্ডাক্টেন্স আর সিটা হচ্ছে কনসেন্ট্রেশন। তাহলে তুমি দেখতে পাচ্ছ মোলার কন্ডাক্টেন্স, এই মোলার কন্ডাক্টেন্সটা সি এর সাথে কিভাবে রিলেটেড? ইনভার্সলি রিলেটেড। তার মানে তোমার যদি সি এর ভ্যালু সবথেকে কম হয়, তাহলে ল্যামডা এর ভ্যালু কি হবে? সবথেকে বেশি হবে। এবার দেখো তোমাকে অপশন বলেছে, অপশন এতে বলেছে 0. এটা সবথেকে ইজি ছিল 0.05, অপশন বি তে বলেছে 0.04, অপশন সি তে বলেছে দেখো 0.03, আর অপশন ডি তে বলেছে দেখো 0.002। তো মোলার, তাহলে তোমাকে দেখতে হবে কি বলেছে, ম্যাক্সিমাম। তাহলে ম্যাক্সিমাম হলে কনসেন্ট্রেশনটা কি হবে? মিনিমাম, হ্যাঁ কি না? তাহলে এদের মধ্যে কোথায় কনসেন্ট্রেশন সবথেকে কম? অপশন ডি তে, কারণ 0.002 আছে। দেখো ইজি ছিল তো। নেক্সট বলছে কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5টাও দেখো খুব ইজি আছে। কোশ্চেন নাম্বার 5 এ বলছে দ্য মেট, এবার ভালো ভালো কোশ্চেন, যেগুলো সব ইনফরমেটিভ ছিল। কোশ্চেন নাম্বার 5 বলতে দেখো, দ্য মেটাল অ্যাটম ইন হুইচ দ্য ফলোইং কমপ্লেক্সেস ডাজন্ট হ্যাভ এনি ডি ইলেকট্রন। কি বলেছে? ডাজন্ট হ্যাভ এনি ডি ইলেকট্রন, ডাজন্ট হ্যাভ এনি ডি ইলেকট্রন, এনি ডি ইলেকট্রন। ভালো কথা। দিয়ে অপশনগুলো দিয়েছে। অপশন এতে কি বলেছে? CONH3 হোল 6 3 প্লাস, CONH3 হোল 6 3 প্লাস। অপশন বি তে কি বলেছে দেখো, FeCN6 3 মাইনাস, FeCN6 3 মাইনাস। অপশন সি তে কি বলেছে দেখো, MnO4 মাইনাস, আর অপশন ডি তে কি বলেছে দেখো, CrH2 হোল 6 3 প্লাস। তাহলে এখানে কোবাল্টের অক্সিডেশন স্টেট কি? +3। কোবাল্ট +3 মানে কোবাল্ট +2 মানে D7, +3 মানে কি? D6। তাহলে এখানে তো D6 ছটা ইলেকট্রন আছে, তো বলছে ডাজন্ট হ্যাভ ডি ইলেকট্রন, তাহলে এই তো হবে না। আয়রন কত? আয়রন 2+ মানে হচ্ছে তোমার D6 স্যার, আয়রন 3+ মানে কি? D5। কারণ আয়রন এখানে অক্সিডেশন স্টেট কত? +3। তাহলে যদি D5 হয় তাহলে এখানেও তো ডি ইলেকট্রন আছে, এটাও হবে না। সিটা আমি আসছি পরে, ডি টা দেখে না। ক্রোমিয়াম আছে কি? +3 স্টেটে, ক্রোমিয়াম 2+ মানে কি? D4, ক্রোমিয়াম 3+ মানে কি? D3। তো এখানেও ডি আছে, তার মানে বুঝতেই পারছো অ্যানসার কি হবে? অপশন সি। তাও এখানে ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট কত বলতে পারবে? +7 হয়। দেখো ম্যাঙ্গানিজ মানে X, অক্সিজেনের কত হয়? -2, তাহলে 4 * -2 দ্যাট উইল বি ইকুয়াল টু টোটাল চার্জ -1, তাহলে X কত হচ্ছে? +7। তাহলে MnO4 মাইনাস ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট কত? +7। আচ্ছা, তোমরা কি জানো ম্যাঙ্গানিজ +2 মানে কত হয়? আর্গন 3d5। তাহলে +7 মানে কি? আরো 5টা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, তার মানে কোথা থেকে বেরোচ্ছে? এখান থেকে। তাহলে কি হয়ে যাচ্ছে? আর্গন 3d0। তাহলে কোথায় ডি ইলেকট্রন নেই?
বোঝা গেল? অ্যানসার হচ্ছে অপশন সি। বোঝা গেল তো না বোঝা গেল? আচ্ছা এই কোশ্চেনটা বেসিক্যালি দেখো সিবিএসসি তেও আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও আছে, যে হুইচ অফ দ্য ফলোইং হ্যাভ দ্য সেম সাইজ ডিউ টু ল্যান্থানয়েড কন্ট্রাকশন। ল্যান্থানয়েড কন্ট্রাকশনে সবথেকে মানে সিমিলার টাইপ অফ সাইজ কার ক্ষেত্রে দেখা যায়? অপশন এতে দিয়েছে জার্কোনিয়াম টাংস্টেন, জার্কোনিয়াম হফনিয়াম, ড্যান্ডানাম টাংস্টেন। অ্যানসার হচ্ছে লিখে রাখো কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 বলছে ল্যান্থানয়েড কন্ট্রাকশন। তাহলে এদের মধ্যে তো কি ইউ নিড টু আইডেন্টিফাই ল্যান্থানয়েড কারা কারা। নেবুলিনিয়াম আর মলিবডেনাম। মলিবডেনাম তো নয় ল্যান্থানয়েড। জার্কোনিয়াম টাংস্টেন, টাংস্টেনও নয়। জার্কোনিয়াম আর হাফনিয়াম। আর একটা বলেছে ডাব্লু তো নয়, তাহলে এটা তো নয়, মানে তুমি এলিমিনেশন করে করতে পারো। দেখো ডাব্লু এগুলো তো নয়, টাংস্টেন না, মলিবডেনাম নয়, তাহলে একমাত্র পড়েছে অপশন সি। আর এটাই সিবিএসসি তে কোশ্চেন আছে যে জার্কোনিয়াম আর হফনিয়াম হ্যাভ সিমিলার সাইজেস। অ্যানসারটা কি বলো তো? ডিউ টু ল্যান্থানয়েড কন্ট্রাকশন। দ্যাটস দ্য রিজন ইউ নিড টু রাইট ডাউন why জার্কোনিয়াম and hafnium have similar sizes. এটা লিখে রেখে দাও, similar sizes, that means কি atomic radius হতে পারে, ionic radius হতে পারে, because of the lanthanide contraction. তো ইজি কোশ্চেন। 7 নাম্বার কোশ্চেনটা দেখো দিয়েছে। তুমি যদি বেসিক কনসেপ্টটা জানো তাহলে ইউ ক্যান ইজিলি রাইট ডাউন দ্য অ্যানসার। 7 নাম্বারেরটা বলেছে arrange the following in the increasing order of SN2 reaction. কি দিয়েছে? CH3 whole twice CHCl, then দিয়েছে CH3 CH2Cl, then দিয়েছে CH3। এত ইজি কোশ্চেন কেউ দেয়? SN2 রিঅ্যাকশন বলেছে। তাহলে SN2 রিঅ্যাকশনের অর্ডার কি হয় আমরা জানি। SN1 এর অর্ডার হয় 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি। SN2 তে কি হয় 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। আজকে তো অর্গানিক দিয়েছে পরীক্ষা, তাহলে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি যদি হয় তাহলে এটা কত 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এটা কত 3 ডিগ্রি। তাহলে কি হবে অর্ডারটা CH3 CH2Cl, তারপরে এটা, তারপরে এটা, তাহলে এটা হয়ে যাচ্ছে। ও এখানে অপশনও দেয়নি, অপশনটা দিতে মিস করে গেছে। তাহলে এটা লিখে রাখো, এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, এটা যদি 3 হয়, তাহলে অর্ডারটা কি হবে 2 গ্রেটার দেন 1 গ্রেটার দেন 3। এটা SN2 রিঅ্যাকশন হবে। আর যদি এটা SN1 বলতো তাহলে কি হতো 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, তাহলে 3 গ্রেটার দেন 1 গ্রেটার দেন 2 হতো, তাই না? নেক্সট কোশ্চেনটা দেখো ইনফরমেটিভ কোশ্চেন। আচ্ছা ব্যাকেলাইট পলিমারটা আমরা কি করে বানাই বলো তো? ব্যাকেলাইট পলিমারের একটা নাম কি? ক্লাসে পড়িয়েছিলাম তো পলিমার, কি নাম? ফেনল ফর্মালডিহাইড পলিমার। সেই জন্য বলেছে ব্যাকেলাইট পলিমারে ফেনলের সাথে কে থাকে? কি বলবে বলো? ব্যাকেলাইটে বলছে ফেনলের, এটাকে বলা হয় ফেনল ফর্মালডিহাইড, তোমাদের বারবার বলেছি ফেনল ফর্মালডিহাইড পলিমার। দিয়ে এবার অপশন দিয়েছে বলছে ফেনলের সাথে কে থাকে। অপশন এ তে দিয়েছে অ্যাসিটিক অ্যাসিড, অপশন বি তে দিয়েছে HCHO, অপশন সি তে দিয়েছে HCOOH, আর অপশন ডি তে দিয়েছে ক্লোরোফর্ম। কোনটা হবে? ফর্মালডিহাইড কোনটা? HCHO, এটাই তো ফর্মালডিহাইড। এটাকে ব্যাকেলাইটে তাহলে এটার সাথে কে থাকে? ফেনল। ওরা বলে দিয়েছে ফেনলের সাথে কে থাকে? মুলিকেন বার্গার টেস্ট দিয়েছে। মুলিকেন বার্গার টেস্টে কি কোশ্চেনটা করেছে দেখো, বলেছে মুলিকেন বার্গার টেস্টে তুমি কাকে আইডেন্টিফাই করতে পারবে, মানে এদের মধ্যে থেকে কোনটা রেসপন্ড করবে। অপশন এ তে দিয়েছে, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 9, দিয়ে বলছে কে রেসপন্স করবে। অ্যানিলিন দিয়েছে, এটা অপশন এ। অপশন বি তে দিয়েছে মেটানাইট্রোবেনজালডিহাইড,
অপশন সি তে দিয়েছে মেটানাইট্রিথাইল বেঞ্জিন আর অপশন ডি তে দিয়েছে প্যারাডাইনাইট্রোবেঞ্জিন। কোনটা কোনটা রেসপন্ড করবে? আমরা কি জানি মুলিকেন বার্গার টেস্ট কিসের জন্য করা হয়? একটু আগেই বললাম, নাইট্রোবেঞ্জিনের জন্য। মুলিকেন বার্গার টেস্ট কিসের জন্য করা হয়? এফসেট নাইট্রোবেঞ্জিনের জন্য করা। ভালো কথা। তাহলে বেঞ্জিনের সাথে NO2 থাকলেই রেসপন্ড করবে। তো এখানেও NO2 আছে, এখানেও NO2 আছে, এখানেও NO2 আছে, এখানে কি NO2 আছে? তাহলে রেসপন্ড করবে? অ্যানসার কি? অপশন করবে না, করবে না। ঠিক আছে, ক্যান নট বি আইডেন্টিফাইড। তাহলে বি সি ডি করবে, এ করবে না। কেন করবে না? লেগ লেগ এরকম টাইপের কোশ্চেন দেবে। নেক্সট, এতদূর অবধি কোনো ডাউট থাকলে ক্লিয়ার করে নাও, ডাউট জমে রাখবে না কিন্তু। এনি ডাউট আপ টু দিস? আচ্ছা, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 10, কে ক্যানিজারো রিঅ্যাকশন করতে পারবে বলেছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং উইল ক্যারি আউট দ্য ক্যানিজারো রিঅ্যাকশন? অপশন এ অ্যাসিটালডিহাইড, অপশন বি CH3 whole twice CHCHO, option C CH3 whole thrice CCHO, and option D এটা দিয়েছে বেঞ্জিন রিং CH2CHO। পারবে। তাহলে ক্যানিজারও কারা করতে পারে? আলফা হাইড্রোজেন থাকে না, আর যদি থাকে তারা কি করবে? অ্যালডাইন। তাহলে আমাকে ঘুরিয়ে বলছে তুমি দেখো এর মধ্যে কার মধ্যে আলফা হাইড্রোজেন নেই। তার মানে দেখো কার্বনিলের রেসপেক্টে এই কার্বনটা আলফা হাইড্রোজেন আছে, তাহলে ক্যানিজারও করতে পারবে না। কি করতে পারবে? অ্যালডাইন। কার্বনিলের রেসপেক্টে এই কার্বনটা আলফা, এখানেও হাইড্রোজেন আছে, করতে পারবে না। এইখানে কার্বনিলের রেসপেক্টে এটা আলফা, কোন হাইড্রোজেন আছে? তাহলে এটা করতে পারবে। এখানে কার্বনিলের এটা আলফা, দুটো হাইড্রোজেন আছে, তাহলে এটা করতে পারবে। তাহলে কি হবে आंसर? সি। বাকিগুলো তার মানে কি করতে পারবে? অ্যালডাইন। বোঝা গেল? দেখো সেই একই কোশ্চেন 11 এরটা, which of the following is present in uracil, which of the following is not present in RNA? RNA এর মধ্যে থাকবে না কোনটা? not present in RNA, not present in কি RNA? অ্যাডেনিন, বি বলছে ইউরাসিল, সি বলছে থাইমিন, ডি বলছে সাইটোসিন। কোনটা হবে? সাইটোসিন আর यस। কি বলেছে? নট প্রেজেন্ট। ইউরাসিল তো প্রেজেন্ট থাকে, তাহলে কি হবে? অ্যাডেনিন থাইমিন তো রয়েছে। ডিএনএ এর মধ্যে কি কি থাকে? অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন থাইমিন আর সাইটোসিন। আর এর মধ্যে কি থাকে? অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন ইউরাসিল। তারপরে থাইমিন যেটা ভালো করে ভেবে দেখো, অ্যাডেনিন গুয়ানিন থাইমিন সাইটোসিন যেটা ডিএনএ এর মধ্যে থাকে। আরএনএ এর মধ্যে কি বলছে? অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন ইউরাসিল। তারপরে কোনটা থাকে না? থাইমিন। হ্যাঁ, সাইটোসিন বলছে কি? থাইমিন। বায়োলজি স্টুডেন্ট হয়ে তোমরা কি বলছো? হ্যাঁ, অ্যাডেনিন গুয়ানিন থাইমিন সাইটোসিন আর অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন ইউরাসিল। বলছে কোশ্চেন নাম্বার 14 টা দেখো। কোশ্চেন নাম্বার 14 এ বলছে, ভালো করে দেখো, কোশ্চেন নাম্বার 14 এ বলছে অ্যাসপিরিন অন হাইড্রোলিসিস কি দেবে? অ্যাসপিরিনের ফর্মুলা বলো। অ্যাসপিরিন অন হাইড্রোলিসিস কি দেবে? অন হাইড্রোলিসিস কি দেবে? অপশন এ তে কি বলছে দেখো, ফেনল। অপশন বি কি বলছে দেখো, বেনজোইক অ্যাসিড। অপশন সি কি বলছে দেখো, স্যালিসাইলিক অ্যাসিড। और
অপশন ডি কি বলছে দেখো, অ্যাসিটিক অ্যানহাইড্রেট। বলো অ্যাসপিরিনের ফর্মুলা কি? বেনজিন রিং COOH। ভেরি নাইস। তারপরে আর মানে COOH, তারপরে ও COCH3। এই অক্সিজেন মানে অ্যালকোহল থাকে, সেই অ্যালকোহলটা হাইড্রোজেনটা COCH3 দিয়ে রিপ্লেস হয়। হাইড্রোলিসিস করা মানে কি, এটাকে তুমি H+ ওয়াটার দিয়ে ট্রিট করছো, তাহলে ওয়াটার কি করবে, এখানে অ্যাটাক করবে, এটা পুশ পুল এফেক্ট দেখাবে, এটা খুলে যাবে, তার মানে কি হবে, এটা উইচ হয়ে যাবে আবার। তাহলে এটা যদি উইচ হয়ে যায় তুমি কি প্রোডাক্ট পাবে, এটা COOH হবে, এটা ওই এটার নাম কি, স্যালিসাইলিক অ্যাসিড, তার মানে স্যালিসাইলিক অ্যাসিড অক্সিজেন। ভালো কোশ্চেন। নেক্সট হচ্ছে দেখো শর্ট অ্যানসার টাইপ কোশ্চেন 2-1। এর আগের কোশ্চেনটা দেখো বলছে, সিলেক্টিভলি করা আছে দেখো, দুই এর একটা বলছে ক্যালকুলেট দ্য চার্জ ক্যারিড বাই 1 মোল অফ ফসফেট আয়ন। 1 মোল অফ ফসফেট আয়ন কতটা চার্জ ক্যারি করবে, যদি তোমাকে জিজ্ঞেস করে তাহলে কি অ্যানসার হবে বলো তো। Always mother, according to Faraday's concept, 1 mole of any substance, 1 mole of any ion carries 1 Faraday charge। 1 Faraday মানে হচ্ছে 96,500 কুলম্ব। তাহলে এটা 1 মোল আছে, তাহলে এটা কত করবে, 96,500। তাহলে আমাকে এটা বলো যে ধরো এরকম দিল Cr2O7 2- এরকম ইম্পর্টেন্ট, সেখান থেকে দুটো Cr3+ আছে। এই কনভার্সনে বলো তো যে কতটা মানে কতটা চার্জ সে ক্যারি করতে পারে অ্যাকর্ডিং টু ফ্যারাডেস কনসেপ্ট। তাহলে এটা তো 1 মোল ছিল, 1 মোল থেকে কি হয়েছে 2 মোল, তাহলে 1 মোলের জন্য কত হয় 1 ফ্যারাডে, তাহলে 2 মোলের জন্য কত হয় 2 ফ্যারাডে, মানে 2 * 96,500 কুলম্ব। তাহলে কম মোল তৈরি হচ্ছে সেটা তোমাকে দেখতে হবে, তার রেসপেক্ট মানে 1 মোলের জন্য 1 ফ্যারাড মানে 96,500, 2 মোলের জন্য কত। নেক্সট বলেছে ক্যাটায়নিক সারফেস অ্যাক্টিভ সাবস্টেন্স, এটা করে রাখো, কোশ্চেন দিয়েছিল এখন। ক্যাটায়নিক সারফেস অ্যাক্টিভ, there are so many সারফেস অ্যাক্টিভ মানে এদেরকে বলা হয় কি জানো, সারফেক্ট্যান্ট। এটা কি কি বলা বলো তো, সারফেক্ট্যান্ট। একটা एग्जांपल দেখি, সিটাইল ট্রাইমিথাইল অ্যামোনিয়াম ব্রোমাইড। সিটাইল ট্রাইমিথাইল অ্যামোনিয়াম ব্রোমাইড হচ্ছে একটা एग्जांपल, যার ফর্মুলাটা মাথায় রাখবে কারণ নাম আর ফর্মুলা বলেছে। CH2 again CH2n ট্রাইমিথাইল অ্যামোনিয়াম ব্রোমাইড, তার মানে এখানে একটা CH3, এখানে একটা CH3, এখানে একটা CH3, নাইট্রোজেনের মধ্যে থাকবে পজিটিভ চার্জ। ভালো করে এটা লিখবে, এটা Br-। এটা বলে সারফেক্ট্যান্ট। সারফেক্ট্যান্ট কিসের সাথে থাকে জানো, সোপ, ডিটারজেন্ট। তো ক্যাটায়নিক সারফেস অ্যাক্টিভ সাবস্টেন্স বললে এটাকে সারফেক্ট্যান্ট বলা হচ্ছে। एग्जांपल হচ্ছে সিটাইল ট্রাইমিথাইল অ্যামোনিয়াম ব্রোমাইড, যার ফর্মুলা হচ্ছে এটা। নেক্সট কোশ্চেন নাম্বার 3 বলেছে দেখো, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্ট। স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্ট বার করতে বলেছে, কমপ্লেক্সটা হচ্ছে NiCO4। তো কার্বনিক তো নিউট্রাল লিগ্যান্ড তোমরা জানো, তাহলে এখানে নিকেলের অক্সিডেশন স্টেট কত 0। তাহলে তুমি জানো নিকেল যখন +2 হয় তখন কি হয়, আর্গন 3d8 হয়, হ্যাঁ কি না। নিকেলের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কি, আর্গন 3d8 4s2, yes or no।
তাহলে নিকেল জিরো অক্সিডেশন স্টেটে হচ্ছে 3d8 4s2। তাহলে 4s মানে কি, 4s এ তো দুটো ইলেকট্রনিক পেয়ার আপ, তাহলে 3d তে কি থাকবে 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8, এটা তো 3d। আর 4s টা কি, দুটো ইলেকট্রন পেয়ার আপ, তাহলে কটা আনপেয়ার্ড ইলেকট্রন হলো, দুটো। এবার বলেছে কি বার করতে, স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্ট। স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্টের ফর্মুলা জানো? স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্টের ফর্মুলা হচ্ছে রুট আন্ডার n ইনটু n প্লাস 2। এবার এর ইউনিটটা হচ্ছে বোর ম্যাগনেটার, মাথায় রাখতে। তো n হচ্ছে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কটা, দুটো। তাহলে 2 ইনটু 2 প্লাস 2 বোর ম্যাগনেটন, তাহলে কত হচ্ছে রুট 8। তাহলে রুট 8 মানে কত, 2 রুট 2, 2 ইনটু 1.414, রুট 2 এর ভ্যালু হয়, তাহলে 2.828 বোর ম্যাগনেটন। বুঝেছো? নেক্সট বলেছে what is the general, খুব ইম্পর্টেন্ট, what is the general electronic configuration of lanthanides। দেখো এটা অর দিয়ে লিখেছে, জেনারেল ইলেকট্রন যেগুলো পড়াচ্ছে একদম ভালো করে বাড়ি থেকে প্র্যাকটিস করবে। জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন অফ কি, ল্যান্থানয়েড। কি হবে জানো, লিখে রাখো xenon 4f 1 to 14 5d 0 to 1 6x 0 to 2, মানে 0 to 1 লেখো আর এটা 0 to 2 লেখো, আর 6s 2 লিখতে পারো। দ্যাট ইজ দ্য জেনারেল ইলেকট্রন কনফিগারেশন। 0 to 1 মানে এখানে একটা ইলেকট্রন থাকতে পারে, কোনো ইলেকট্রন নাও থাকতে পারে। 0 মানে কি, না একটা ইলেকট্রন থাকতে পারে, আর 6s এটা মাথায় রাখবে। 1 to 14 মানে 4f, এই অরবিটালে 1 থেকে 14 টা ইলেকট্রন। নেক্সট বলেছে দেখো টিংচার অফ আয়োডিন, কোশ্চেন নাম্বার 4 লিখে রাখো, টিংচার অফ আয়োডিন। টিংচার অফ আয়োডিন হচ্ছে, দেখো 2 to 3% very dilute solution of elemental iodine or sodium iodide or potassium iodide is called tincture of iodine। very dilute solution মানে বুঝতেই পারছো 2 থেকে 3% মানে তো very dilute solution of elemental iodine, or it might be sodium iodide NaI, or it might be KI, that is called tincture of iodine। লিখে রাখো, it is used as antiseptic, it is used as antiseptic, it is used as antiseptic। next ऐसे ऐसे easy question ये वाला question 3a, question 3a বলেছে 2 marks question, তাড়াতাড়ি করো। 3a তে বলছে ক্যালকুলেট দ্য ফ্রিজিং পয়েন্ট অফ 0.1 মোলার সলিউশন অফ ইউরিয়া। তাহলে ফ্রিজিং পয়েন্ট মানে ডেল্টা টিএফ কত হবে, আমরা কি জানি, কেএফ ইনটু এম। এবার দেখো কোশ্চেনে কেএফ, কোশ্চেনে বলে দিয়েছে কেএফ কত বলে দিয়েছে বলো তো, 1.86 কেলভিন কেজি পার মোল। ইউনিটটাও মাথায় রাখবে, অনেক সময় বলে হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ কেএফ, ইউনিট হচ্ছে কেলভিন কেজি পার মোল। ওকে, আচ্ছা এটা বলে দিয়েছি 1 পার টাইম। ক্যালকুলেট দ্য ফ্রিজিং পয়েন্ট অফ 0.1 মোলার সলিউশন অফ ইউরিয়া, কেএফ ভ্যালু গিভেন। তাহলে কেএফ ভ্যালু হচ্ছে 1.86 আর ইউনিটটা লেখো কেলভিন কেজি পার মোল, মাল্টিপ্লাইড বাই মোলার, মোলার কত হচ্ছে 0.1 মোলার,
তাহলে এখান থেকে মোলার এটা কেটে গেল, কেলভিন কেজি কেটে গেল, তাহলে কত হচ্ছে গেল ওটা 1.86 ইনটু 0.1, তাহলে কত হচ্ছে 0.186 কেলভিন। হলো? কোন ডাউট? এইটা বার করতে হবে। এই কোশ্চেন দাও, এসব কোশ্চেন দেয় আমি যে লিখেছি। এবার ফ্রিজিং পয়েন্ট বার করতে বলেছে, তাহলে ডেল্টা টিএফ কি হয়? টিএফ মাইনাস টিএফ প্রাইম, হ্যাঁ কি না? দ্যাট ইজ ইকুয়াল টু 0.186 কেলভিন, তাই তো? তাহলে ধরে নাও আমি টিএফ এর ভ্যালুটা জানি না, তাহলে এই টিএফ এর ভ্যালুটা টিএফ প্রাইমটা ধরো তোমার কাছে বেরিয়েছে, ডেল্টা টিএফ এর ভ্যালুটা তোমার কাছে বেরিয়েছে 0.186। এবার তোমাকে টিএফ প্রাইমটা বার করতে বলেছে, কত হবে? তাহলে টিএফ প্রাইম কত হবে বলো? দ্যাট ইজ টিএফ মাইনাস 0.186, দ্যাট শুড বি ইওর অ্যানসার, কারণ ফ্রিজিং পয়েন্ট বার করতে বলেছে। তাহলে এটা তো ফ্রিজিং পয়েন্টের ডিফারেন্সটা কতটা ডেভিয়েশন হচ্ছে, সেইটা আসছে 0.186। তাহলে এখানে বসালে টিএফ প্রাইমটা কত বাড়াচ্ছে? টিএফ প্রাইম হচ্ছে টিএফ মাইনাস 0.186। বাট এটা কোশ্চেনে গিভেন নেই কিন্তু, তাহলে তোমাকে এই ফরম্যাটে লিখতে হবে। কেউ এইটুকুনি করে রেখে দিল, তার মানে সেটা হলো বিশাল কিছু না, এইটুকুনি হলো, তারপরে তোমাকে এটা দেখাতে হবে, দ্যাট ইজ শুড বি দ্য ফ্রিজিং পয়েন্ট। নেক্সট লিখো, ওটারই অর কোশ্চেন দিয়েছে, এটা খুব ইজি কোশ্চেন। দেখো অর কোশ্চেনে কি দিয়েছে, অর কোশ্চেন এগুলো দেখায় এইরকম কোশ্চেন, দিস ইজ স্ট্যান্ডার্ড কোশ্চেন, যে কোশ্চেনটা আমরা এখন করছি এই সেট ওয়ানটা বেশ ভালো কোশ্চেন। আর হচ্ছে হোয়াট হ্যাপেন্স when RBC is dissolved in, এই দেখো এটা আমরা করেছিলাম, একটা হচ্ছে 1% RBC কে, একটা বলছে 1% NaCl সলিউশনে, 1% aqueous সলিউশন অফ NaCl এ রাখা হয়েছে, কি হবে? আর এটা 0.5% aqueous সলিউশন অফ NaCl রাখা হয়েছে। কারণ 1% aqueous সলিউশনটা কি হাইপারটনিক, কারণ RBC এর যে প্রেসারটা হয় দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু 0.8% বা 0.84% অফ NaCl, aqueous সলিউশন অফ NaCl এর রেসপেক্ট ইকুইভ্যালেন্ট। তাহলে তার রেসপেক্ট টু 1% এ ভেবে দেখো RBC যে সেল মেমব্রেনটা আছে সেটা যে অসমোটিক প্রেসার হয় সেটা 0.8% aqueous সলিউশন অফ NaCl এর অসমোটিক প্রেসারের সাথে আইসোটনিক। তার মানে 0.84 এর রেসপেক্টে তাহলে 1% টা কি হায়ার, তার মানে এটা কি হাইপারটনিক। আবার 0.84 এর রেসপেক্টে 0.5 টা কি লোয়ার, তার মানে কি হাইপোটনিক। এবার তুমি অসমোসিসের রেসপেক্টে ভাবো, অসমোসিস কোথা থেকে কোথায় হয়? লোয়ার থেকে হায়ার, তাই তো? লোয়ার থেকে হায়ার। তাহলে এখানে তুমি আরবিসি কে 1% এ রেখেছো, তাহলে লোয়ারটা কে? সেলটা। হায়ারটা কে? হায়ারটা কে? সলিউশনটা। তাহলে সলিউশনটা কি হবে? এখান থেকে সলিউশন বাইরে বেরিয়ে আসবে, বেরিয়ে এলে কি হয়ে যাবে? ইট শ্রিঙ্কস, হ্যাঁ কি না? আর এখানে তোমার NaCl টা বাইরে রয়েছে, বাইরের কনসেন্ট্রেশনটা হাই আর সলিউশনের ভেতরের কনসেন্ট্রেশনটা কি লো, তাহলে লো থেকে হাইতে যাবে। ভালো করে ভেবে দেখো, তার মানে তোমার NaCl এর সলিউশন বাইরে যেটা আছে সেটা হাই, আর তোমার সলিউশনে কি আছে, মানে তোমার সলিউশন বলছি তোমার সেলে কি আছে? লো আছে। তাহলে তুমি ভালো করে ভেবে দেখো, বাইরের কনসেন্ট্রেশনটা লো, 0.5% অ্যাকোয়াস সলিউশন অফ NaCl মানে কি বাইরের কনসেন্ট্রেশনটা লো, আর আরবিসিটা কি হাই, তাহলে লো থেকে হাইতে যাবে মানে কি সলিউশনটা সেলের ভিতরে যাবে, তাহলে কি হবে? সোয়েলস আপ। ইয়েস অর নো, হ্যাঁ কি না? এটাতে লো থেকে মানে আলটিমেটলি সলিউশনটা কোথা থেকে যাবে? লো থেকে হাইতে যাবে, কারণ কি হবে? অসমোসিস হবে। তাহলে অসমোসিস যদি হয় তাহলে এখানে লো থেকে হাই মানে কি সলিউশনটা সেলের বাইরে চলে আসবে, তাহলে এটা কি হয়ে যাবে? শুকিয়ে যাবে, শ্রিঙ্ক হয়ে যাবে। আর এখানে তোমার যদি তুমি দেখো 0.5% অ্যাকোয়াস সলিউশন আছে, তার মানে বাইরের সলিউশনের কনসেন্ট্রেশন কম, ভেতরে বেশি। তাহলে লো থেকে হাই মানে কি সেলে ঢুকবে, তার মানে কি সোয়েলস। এটা লিখতে হবে। হাইপোটনিক হাইপারটনিক কোনটা, সোয়েল স্প্রিং কোথায় হচ্ছে সেটা সব কিছু লিখতে হবে। আচ্ছা নেক্সট বলেছে হুইচ ইজ মোর এফেক্টিভ, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই তোমার কাছে একটা সল দিয়ে দেবে, এরকম বলবে AS2S3 একটা সল দিয়ে দেবে, দিয়ে বলবে এই এটা একটা সল, মানে এটা একটা সলিউশন যেখানে প্রেসিপিটেট হয়ে আছে আর্সেনিয়াস সালফাইড,
এবার তোমাকে বলবে এখানে তোমাকে দুটো আরো সল্ট দেওয়া হচ্ছে, একটা হচ্ছে 0.1 মোলার অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর একটা বলেছে 0.1 মোলার NaCl। বলছে কোন ক্ষেত্রে, কোশ্চেনটা বলেছে যে which is more effective, কোয়াগুলেশনের জন্য এটার সাথে এটা এফেক্টিভ না এটার সাথে এটা এফেক্টিভ। তো কোয়াগুলেশনের জন্য, কোয়াগুলেট করা মানে হচ্ছে প্রেসিপিটেশন, প্রেসিপিটেশনের রেসপেক্টে কোন এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি এখানে ইউজ করব না NaCl কে এখানে ইউজ করব। তো সেটা বলার জন্য দুজন বিখ্যাত সায়েন্টিস্ট আছেন, একজন সুয়েজ একজন হার্ডি, তার একটা রুল দিয়েছিলেন যেটা বলে সুয়েজ হার্ডি রুল। তো সুয়েজ হার্ডি রুল কিছুই না, জাস্ট সিম্পল একদম। দেখো এখানে কিছু, তুমি এটা ফলটাকে দেখবে, এটা ফল একটা দিয়ে দেবে, ঠিক আছে। তুমি দেখবে উনি বলছেন যে যার চার্জ ডেনসিটি বেশি হবে, যার চার্জ ডেনসিটি বেশি হবে তার কোয়াগুলেটিং এফেক্টিভনেস বেশি হবে। তাহলে কোয়াগুলেশন কিসের উপর ডিপেন্ড করছে, কোয়াগুলেশন কিসের উপর ডিপেন্ড করছে, চার্জ ডেনসিটির উপর। কিচ্ছু না, এটা তুমি জাস্ট লিখে দেবে ব্যাস, আর কিচ্ছু অ্যান্সার দেবে। এটা তুমি দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড মানে কি Al3+ 3Cl-, আর NaCl মানে কি Na+Cl-। তাহলে এখানে 3 into 1 মানে কি 3, আর এখানে 1 into 1 মানে কি 1। কোথায় চার্জ ডেনসিটি বেশি, তাহলে কোয়াগুলেশনটা কি, কোয়াগুলেশন মানে হচ্ছে প্রেসিপিটেশন ফেলতে হবে। তোমরা যে প্র্যাকটিক্যাল করো, একটা ক্যাটায়নের মধ্যে একটা অ্যানায়ন দাও, একটা অ্যানায়নের মধ্যে একটা ক্যাটায়ন দাও, যেমন ধর হ্যালাইডের আইডেন্টিফিকেশনের জন্য তোমরা সিলভার নাইট্রেট দাও, তাই তো। তাহলে সিলভার প্লাসটা হ্যালাইডের সাথে রিঅ্যাকশন করে, তাহলে সিলভার প্লাস মানে কি ক্যাটায়ন, আর হ্যালাইডটা কি অ্যানায়ন। সেরকম ভাবে এখানেও এটা হচ্ছে সালফাইড, সালফাইড মানে কি H2-। তাহলে H2- সেই চার্জটাকে প্রেফার করবে যার চার্জ ডেনসিটি হাই। কার চার্জ ডেনসিটি হাই, অ্যালুমিনিয়াম, আর এখানে সোডিয়ামের কম। আবার কি দেখো, এই কোশ্চেনটা আগের দিনই করেছিলাম, XCO2F2 এর স্ট্রাকচার বার করতে বলেছে। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার সি। XCO2F2 স্ট্রাকচার, জেনারেল হাইব্রিডাইজেশন আর স্ট্রাকচার। সে আমরা যে ফর্মুলা করেছিলাম না, তো আগের দিনই দেখিয়েছিলাম এই VSCPR কি ছিল বলো, বন্ড পেয়ার প্লাস লোন পেয়ারের ফর্মুলা কি ছিল বলেছিলাম, V plus X minus Y plus minus Z divided by 2। জেনারেল ভ্যালেন্স, জেনারেল তো কি ইনার্ট গ্যাস, তার ভ্যালেন্স ইলেকট্রন কত 8। নাম্বার অফ সাবস্টিটিউয়েন্ট অ্যাটম কটা আছে, চারটে, দুটো অক্সিজেন দুটো ফ্লুরিন। অক্সিজেন যেহেতু অ্যাড করেছে সেই অক্সিজেনের নাম্বারটাকে মাইনাস করতে বলেছিলাম, আর কোন Z মানে কোনো চার্জ নেই মানে 0, ডিভাইডেড বাই 2 হলো কত হচ্ছে 8 plus 4 মানে কত 12, 12 minus 2 মানে কত 10, 10/2 মানে কত 5। আর যদি 5 হয় আমি বলেছিলাম 2 হলে হয় sp, 3 হলে হয় sp2, 4 হলে হয় sp3, 4 হলে হয় sp3, 5 হলে হয় sp3d। তাহলে এটা কি হবে sp3d হবে। এবার যেহেতু জেনন দুটো অক্সিজেন আর দুটো ফ্লুরিন আছে, তার মানে কি করবে জেনন কে বেশি ইলেকট্রোনেগেটিভ, ফ্লুরিন, তাহলে ফ্লুরিনটা চলে যাবে অ্যাক্সিয়াল পজিশনে। আচ্ছা এবার দেখো ভালো করে বোঝো, এখানে টোটাল বন্ড পেয়ার কটা, দুটো অক্সিজেন আর দুটো ফ্লুরিন মানে বন্ড পেয়ার কটা, চারটে। তাহলে বন্ড দুটো অক্সিজেন দুটো ফ্লুরিন, তো তাহলে যতগুলো সাবস্টিটিউয়েন্ট ততগুলো বন্ড পেয়ার। যেমন ধরো অ্যামোনিয়া, অ্যামোনিয়া নাইট্রোজেন কতগুলো হাইড্রোজেনের সাথে বন্ড করে, তাহলে বন্ড পেয়ার কটা, তিনটে। ওয়াটারে অক্সিজেন কতগুলো হাইড্রোজেনের সাথে বন্ড করে, দুটো, তাহলে বন্ড পেয়ার কটা, দুটো। তাহলে জেনান এখানে দুটো অক্সিজেন দুটো ফ্লুরিনের সাথে বন্ড করেছে, তাহলে বন্ড পেয়ার কটা, চারটে। তাহলে বন্ড পেয়ার যদি চারটে হয় তাহলে বন্ড পেয়ার প্লাস লোন পেয়ার পাঁচটা, তাহলে লোন পেয়ার কটা, একটা। তাহলে সেই লোন পেয়ারটা থাকে এখানে আছে। আর দেখো দুটো অক্সিজেন, এখানে ডাবল বন্ডেড অক্সিজেন, এখানে ডাবল বন্ডেড অক্সিজেন, এটা হচ্ছে XCO2 স্ট্রাকচার। বোঝা গেল। নেক্সট বলেছে write the structure of cis and trans isomer of CrCl2 En+। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার D8 টা। Cr En+,
Cl2 প্লাস এর একবার সিস আইসোমারটা ড্র করবে একবার ট্রান্স আইসোমারটা ড্র করবে সিস আর ট্রান্স সিস মানে কি যখন দুটো সেম সাবস্টিটিউয়েন্ট সেম দিকে আছে আর ট্রান্স মানে অপোজিট এটা কি ইথিলিন ডায়ামিন দেখো কিভাবে ড্র করতে হয় দুটো ক্লোরিন ড্র করলাম আবার এখানে একটা ইথিলিন ডায়ামিন ড্র করলাম তাহলে দেখো দুটো ক্লোরিন সেম দিকে দুটো ইথিলিন ডায়ামিন সেম দিকে তাই তো এটা কি হয়ে গেল সিস আইসোমার ইয়ে ফর্ম ট্রান্স মানে কি দুটো ইথিলিন ডায়ামিনকে অপোজিটে করে দাও দুটো ক্লোরিনকে অপোজিটে করে দাও ট্রান্স তো খুব ইজি দুটো ইথিলিন ডায়ামিনকে অপোজিটে করে দাও আর দুটো ক্লোরিনকে অপোজিটে করে দাও একই না তাই তো আচ্ছা এদের মধ্যে বলছে কোনটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে which one is optically active দেখো ট্রান্স আইসোমার মানে কি এখানে একটা মিরর প্লেন পাস করছে আর যখন কোন একটা মলিকিউলে মিরর প্লেন পাস করে তখন সেটা কি হয় অপটিক্যালি ইনঅ্যাক্টিভ একই না এখানে কি কোন মিরর প্লেন পাস করছে না এটা কি হবে অপটিক্যালি দেখো এটা মাথায় রাখবে যখন কোন একটা মলিকিউল এটা আমরা অর্গানিক থেকে পড়ে আসছি যখন কোন মলিকিউলের মাঝখানে একটা মিরর প্লেন পাস করে এটা দেখো এই বরাবর একটা মিরর প্লেন ভাবতে পারো যদি মিরর প্লেন পাস করে তো দ্যাট পার্ট এন্ড দ্যাট পার্ট উইল বি মিরর ইমেজ উইথ রেসপেক্ট টু ইচ আদার তাহলে যদি মিরর ইমেজ হয়ে যায় তাহলে দ্যাট শুড বি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ দ্যাট ইজ অপটিক্যালি অ্যাক্টিভ নেক্সট বলে যে রাইট দ্য আইইউপিএসি নেম কি হবে দেখো আইইউপিএসি নেম বলেছে একটা আইইউপিএসি নেম বলেছে দেখো PTCl NH2Me NH3 whole twice ব্র্যাকেট ক্লোজ করে বলেছে Cl এটার আইইউপিএসি নেম কি হবে আজকে আমরা ভিডিওটা দুটো ভাবে করব এই একটা হাফ করছি আর একটা হাফ করব দেখো Cl মানে কি হবে বলো ক্লোরিডো আগে লিখে নাও ক্লোরিডো হয় MENH2 মানে কি মিথাইলামিন হ্যাঁ কি না মিথাইলামিন আর NH3 মানে কি অ্যামিন এবার তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও কতগুলো NH3 আছে দুটো তাহলে তুমি কি বলবে ডাইঅ্যামিন আর আমাকে আইইউপিএসি নেম করার সময় কি বলছে অ্যালফাবেটিক্যালি লিখতে তাহলে অ্যামিন মিথাইলামিন আর ক্লোরিন কোনটা অ্যালফাবেটিক্যালি আগে আসে এ তাহলে অ্যামিন তাহলে কটা অ্যামিন আছে দুটো তাহলে প্রথমে লিখবে ডাইঅ্যামিন হ্যাঁ কি না তারপর অ্যালফাবেটিক্যালি কি আছে ক্লোরিডো দেখো কোনো গ্যাপ নেই তারপরে যেহেতু এটা একটা অর্গানিক লিগ্যান্ড MENH2 মানে মিথাইলামিন এটা একটা অর্গানিক লিগ্যান্ডকে ব্র্যাকেটে লিখতে হবে দেখো ওরাও ব্র্যাকেটে লিখেছে আমি ব্র্যাকেটে লিখব তাহলে কি লিখবো মিথাইলামিন হ্যাঁ কি না তারপর আমরা দেখো এখানে জায়গা নেই বলি পরপরই থাকবে কিন্তু তারপর কি হবে প্লাটিনাম পরপরই থাকবে কোনো গ্যাপ থাকবে না মানে এখানে জায়গা নেই বলে আমি এখানে লিখলাম আমি ড্যাশ দিও না জায়গা নেই বলে আমি ড্যাশ দিয়ে পরে বোঝাচ্ছি এবার প্লাটিনামের পর কি লিখতে হবে ব্র্যাকেটে অক্সিডেশন নাম্বার ইন এ রোমান তো এখানে তুমি প্লাটিনামের অক্সিডেশন স্টেট জানো না ধরে নাও x ক্লোরিনের কত হয় -1 NH2Me কত হয় 0 অর্গানিক লিগ্যান্ড আবার অ্যামোনিয়ারও কত 0 2 into 0 that will be equal to টোটাল চার্জ দেখো Cl এখানে কি চার্জ আছে -1 তো এটা কি হবে +1 তবে তো 0 হবে ওভারঅলটা তো that will be equal to +1 তাহলে কত হচ্ছে বলতে x equal to 1 + 1 তাহলে হচ্ছে +2 তাহলে প্লাটিনাম কি হচ্ছে +2 তো লিখবো কি রোমানে এরপর দেখো ক্লোরিনটা বাইরে আছে যখন আউটার এটাকে বলে ইনার কোঅর্ডিনেশন স্ফিয়ার বাইরে যেটা আছে সেটাকে বলে আউটার কোঅর্ডিনেশন স্ফিয়ার আউটার কোঅর্ডিনেশন স্ফিয়ারে ক্লোরিনটা বাইরে আছে সেইজন্য লাস্ট লিখবো ক্লোরাইড গ্যাপ দিয়ে ক্লোরাইড এখানে গ্যাপ থাকবে বোঝা গেল এটার সাথে আরেকটা কোশ্চেন দিয়েছে ড্র দা স্ট্রাকচার অফ টেট্রাঅ্যামিন ডাইঅ্যাকোয়া এবার দেখো আইইউপিএসি নেমটা বলে দিয়েছে টেট্রাঅ্যামিন কি বলেছে ডাইঅ্যাকোয়া
টেট্রামিন ডাইঅ্যাকোয়া কপার 3 সালফেট, কপার 3 সালফেট। তুমি বুঝতেই পারছো যে অ্যামিন মানে NH2 আবার টেট্রা বলে দেবে, চারটে থাকবে। ডাইঅ্যাকোয়া মানে ওয়াটার কটা থাকবে, দুটো থাকবে। আর কপার 3, তার মানে কমপ্লেক্সটা হবে Cu NH3 হোল 4 H2O হোল 2, কি হবে সালফেট মানে এসব, তাই না? ইজি। আচ্ছা, তারপর বলছি ব্যাকেলাইট ইজ এ থার্মোসেটিং পলিমার। কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার ই। ইয়েস, ব্যাকেলাইট ইজ এ থার্মোসেটিং পলিমার। ব্যাকেলাইটকে বলা হয় লিখে রাখো থার্মোসেটিং পলিমার। কেন সেটা লিখতে হবে, 2 মার্কস তো। থার্মোসেটিং পলিমার কেন থার্মোসেটিং পলিমার লিখে রাখো। দু রকম পলিমার আমি বলেছি, একটা থার্মোপ্লাস্টিক, একটা থার্মোসেটিং। থার্মোপ্লাস্টিকের কি, থার্মোপ্লাস্টিকের ডেফিনেশনটা ছিল সেই ধরনের পলিমার, দেখো শুনে নাও। থার্মোপ্লাস্টিক মানে হচ্ছে সেই সমস্ত পলিমার যেটাকে হিট করলে কি হয়, যেটাকে হিট করলে সেটাকে না চেঞ্জ হয়। চেঞ্জ তো হিট করলে হবেই। হিট করলে যেটা হার্ড থেকে কি হয়ে যায়, সফট হয়ে যায়, বা সফট থেকে হার্ড হতে পারে, যা মানে চেঞ্জেসটা হবে। কিন্তু ঠান্ডা করলে সে তার আগের অবস্থায় ফিরে আসবে। তার মানে হিট দিচ্ছ, সে চেঞ্জ হচ্ছে, হিট রিলিজ করছে, সে আগের অবস্থায় ব্যাক করছে। দ্যাট ইজ থার্মোপ্লাস্টিক, প্লাস্টিকের মতো। আর থার্মোসেটিং মানে হচ্ছে যেটাকে হিট দিচ্ছ, চেঞ্জ করছে, কিন্তু হিট রিলিজ করে দিচ্ছ, সেটা আগের অবস্থায় ব্যাক করছে, ইরিভার্সিবল। তার মানে ব্যাকেলাইটটা যে থার্মোসেটিং পলিমার। কেন পলিমার? কারণ এটাকে যদি তুমি হিট করো, এটা ইনফিউজিবল হয়ে যায়, হার্ডেন হয়ে যায়। কিন্তু এটাকে যদি তুমি হিট রিলিজ করো, সে তার আগের অবস্থায় ব্যাক করে। তাহলে দেখো, upon heating bakelite becomes infusible, 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 but release of heat does not incorporate the initial stage of bakelite. Thus, bakelite can be regarded as thermosetting polymer. আচ্ছা, আর এতদূর অবধি ভিডিওটা রাখছি, তারপর আবার নেক্সট ভিডিওটা স্টার্ট করছি।